বর্তমানে টুইটার হ্যান্ডেলে একটা খবর খুব ভাইরাল, আর সেটা হচ্ছে বয়কট মলদ্বীপ। ভারতীয়রা, সে ক্রিকেটারই হোক বা বড় বড় ফিল্ম স্টার, যারা কথায় কথায় মলদ্বীপ যেতেন তাদের ছুটি কাটাতে, সেখানকার সুন্দর সুন্দর ছবি টুইটারে পোস্ট করতেন, তারাও আজ মলদ্বীপকে বয়কট করছেন। 2024 সালের 4 জানুয়ারি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতেরই একটি অংশ লাক্ষাদ্বীপ ভ্রমণে যান, আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করে কিছু ছবি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। শুধু তাই নয়, লাক্ষাদ্বীপে ট্যুরিস্টদের যাওয়ার জন্য এনকারেজও করেন। সেই টুইটে কোথাও মলদ্বীপের নাম উল্লেখ করা হয়নি, মলদ্বীপে যাওয়া হবে না বা সেখানে ট্যুরিস্টরা যাবে না, এমন কোনো কথাও কিন্তু সেই টুইটারে বলা হয়নি। মলদ্বীপের মানুষের মনে ভারত বিদ্বেষী একটি মনোভাব তৈরি হয়েছে। বিভিন্ন রেসিস্ট কমেন্ট করা হয়। সেখানে 3 জন মন্ত্রী তা আরো এক ধাপ এগিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে পাপেট বলে সম্বোধন করেন, আর এখানেই আগুনে ঘি পড়ে। Amid an escalating row over Maldives' minister's remarks against Prime Minister Narendra Modi, India has now summoned Maldives envoy Ibrahim Shahib. যেসব ভারতীয়রা অলরেডি মলদ্বীপে যাওয়ার প্ল্যান করেছিলেন, সেখানে টিকিট কেটেছিলেন, হোটেল বুক করেছিলেন, তারা সেই বুকিং ক্যান্সেল করা শুরু করেন। ইজ মাই ট্রিপ পোস্ট করে জানিয়ে দেন তারা কোনো রকম মলদ্বীপে যাওয়ার বুকিং নেবেন না। কিন্তু এক সময় এই মলদ্বীপ ছিল ভারতের বন্ধু। ভারত বিভিন্ন সময়ে মলদ্বীপকে অনেক সাহায্য করেছে। তাহলে হঠাৎ এমন কি হলো যে মলদ্বীপ ভারত বিদ্বেষী হয়ে উঠেছে? এর পেছনে আসল কারণটা কি? আজকের এপিসোডে আপনাদের সেই কথাগুলি জানাবো। এই পুরো বিষয়টা জানতে গেলে প্রথমেই আগে আমাদের একটু মলদ্বীপের ইতিহাস ঘাঁটতে হবে। অন্যান্য অনেক দেশের মতো মলদ্বীপও একসময় ব্রিটিশের অধীনে ছিলেন। 1965-এ ব্রিটিশদের হাত থেকে মলদ্বীপ স্বাধীনতা লাভ করে। এরপর 1978-এ মলদ্বীপের ডিক্টেটর হন আব্দুল গায়ুম। কিন্তু তার ক্ষমতায় আসার পর তিনবার তাকে তার গদিচ্যুত করার জন্য চেষ্টা চালানো হয়েছিল। এর মধ্যে সব থেকে বড় একটি স্টেপ নেওয়া হয়েছিল 1988-এ। এই সময় আব্দুল গায়ুমের ভারত সফরের একটা প্ল্যান ছিল, আর সেই প্ল্যানের হিসাবে তিনি আমাদের ভারতে আসতেন এই 1988-এর 3 নভেম্বর। সেই সময় মলদ্বীপের একজন খুব বড় বিজনেসম্যান ছিলেন আব্দুল লতিফি। তিনি শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং প্ল্যান করেছিলেন যখন আব্দুল গায়ুম ভারতের সফরে আসবেন তখন সেখানে সেই মিলিটেন্টদের ঢুকিয়ে দেওয়া হবে, আর সেই মিলিটেন্টরা রাষ্ট্রপতি ভবন দখল করবে। এই সময় প্রায় 200 মিলিটেন্টকে মলদ্বীপে প্রবেশ করানো হয়, কিন্তু শেষ মুহূর্তে আব্দুল গায়ুমের এই ভারত সফর বাতিল হয়ে যায়, কারণ সেই সময় ভারতের প্রধানমন্ত্রী একটি বিশেষ কাজে ব্যস্ত ছিলেন। আর এর ফলে আব্দুল গায়ুম যখন তার রাষ্ট্রপতি ভবনে ফিরে যান, সেই মিলিটেন্টরা সেখানকার এয়ারপোর্ট, রেডিও অফিস, টিভির সেন্টারগুলো দখল করে নেয়। সেই সময় মলদ্বীপের পক্ষ থেকে পাকিস্তান, আমেরিকা এদের সবার কাছে সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু কেউই তাদের সাহায্যে এগিয়ে আসেননি। তারপর মলদ্বীপ সাহায্য চায় ব্রিটিশদের কাছে। তখন ব্রিটিশরাই মলদ্বীপকে ভারতের সাথে কথা বলতে বলেন এবং ভারতকে জানানোর প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যে প্যারা কমান্ডোজরা সেই মলদ্বীপের একটি জনশূন্য আইল্যান্ডে প্রবেশ করে এবং সেখান থেকে তারা যায় মলদ্বীপের রাজধানী মালেতে, এবং সেই মিলিটেন্টদের রাজধানী থেকে এয়ারপোর্ট এবং বিভিন্ন জায়গা যেগুলো তারা অকুপাই করে নিয়েছিল, সেই সব জায়গা থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয়। এইভাবে সেই সময় মলদ্বীপের পাশে দাঁড়িয়েছিল একমাত্র ভারত, আর যে কারণে বরাবর মলদ্বীপ ছিল ভারতের পক্ষে এবং ভারতের বন্ধু। প্রায় 30 বছর আব্দুল গায়ুম সেখানকার ডিক্টেটর ছিলেন। এরপর 2008 সালে সেই ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্রের অবসান ঘটে এবং মলদ্বীপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই সময় মলদ্বীপের এমডিপি নামক দলের নেতা মোহাম্মদ নাসেদ প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন প্রো ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার পক্ষে। তার কথা মতোই ইন্ডিয়া মলদ্বীপকে 2টি ধ্রুব অ্যাডভান্স লাইট হেলিকপ্টার দেয়, একটি 2010-এ, অপরটি
2015 সালে। এই হেলিকপ্টারের কাজ ছিল মলদ্বীপের সমুদ্রের উপর সার্চ ও রেস্কিউ অপারেশন করা, এবং এয়ারক্রাফটের কাজ ছিল যে সেই সময়ে বিভিন্ন ইল্লিগাল ভেসেল যাতে সেই মালদ্বীপের মধ্যে ঢুকে না পড়ে সেগুলোর ইন্সপেকশন করার জন্য একটি এয়ারক্রাফট। ইন্ডিয়া চেয়েছিল যে তাদের কিছু কমান্ডোজ যারা ওখানে গিয়ে এই এয়ারক্রাফট এবং হেলিকপ্টারগুলো চালানোর প্রশিক্ষণ দেবে সেখানকার অর্থাৎ মলদ্বীপের লোকেদের। এই সবই কিন্তু হয়েছিল মোহাম্মদ নাসাদের কথা মতো। এই বিষয়গুলি ওখানকার অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভালোভাবে নেয়নি, যাদের মধ্যে অন্যতম পিপলস কংগ্রেস, যার নেতা মোহাম্মদ মেজু আজকে সেখানকার 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং যিনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া। যদিও ইন্ডিয়া বারবার এটা বলেছে যে এই যে এয়ারক্রাফট বা হেলিকপ্টার দিয়ে সাহায্য করা মালদ্বীপকে, এটা কিন্তু কোনোভাবে মলদ্বীপের ওপর কোনো প্রেশার ক্রিয়েট করা বা মলদ্বীপকে অধিকার করার কোনো ইন্টেনশন থেকে কিন্তু এটা করা হচ্ছে না। কিন্তু এই ইস্যুটাকেই ভারতের বিরুদ্ধে কাজে লাগিয়ে মলদ্বীপের কিছু রাজনৈতিক দল তারা সেখানকার মানুষদের ভারত বিরোধী করে তুলেছে। সেই 3 জন মন্ত্রী যারা ইন্ডিয়ার বিরুদ্ধে এবং অবশ্যই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুৎসা করেছেন তাদেরকে সাসপেন্ড করেছে। কিন্তু এই বয়কট মলদ্বীপের ক্যাম্পেনের ফলে সেখানে ট্যুরিজম কিছুটা হলেও এফেক্টেড হয়েছে, কারণ যেসব ট্যুরিস্টরা বিভিন্ন দেশ থেকে সেখানে ঘুরতে যান তাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কিন্তু ইন্ডিয়ান। কিন্তু এই বয়কট মলদ্বীপের জন্য চায়না লাভবান হয়ে যাবে না তো? এই বিষয়টা একটু ভেবে দেখতে হবে। এবার আসি কেন আমি এই কথাটা বললাম। 1000টা আইল্যান্ড নিয়ে তৈরি এই দেশে মাত্র 200 আইল্যান্ডে মানুষ বসবাস করে, যার মধ্যে 150টি আইল্যান্ড কোনো কোম্পানিকে দেওয়া হয়েছে, সেখানে তারা বড় বড় রিসর্ট করেছে এবং অবশ্যই সেখানে ট্যুরিজম গড়ে উঠেছে। SLOC বা সি লাইন অফ কমিউনিকেশন, যে এলাকাটা আসলে গালফ অফ ইডেন থেকে হয়ে স্টেট অফ হরমুজ, সেখান থেকে সাউথ ইস্ট এশিয়ার দিকে স্টেট অফ মালাক্কা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই জায়গা থেকে ইন্ডিয়ার প্রায় 90% ট্রেড জলপথে হয়ে থাকে এবং যার মধ্যে 80% অয়েল যেটা আসে আরবিয়ান গালফ থেকে, সেটাও কিন্তু এই অংশের ওপর দিয়েই পাস হয়। এই সি লাইন অফ কমিউনিকেশনের একটা লক্ষ্য হচ্ছে যাতে সবসময় ওই অংশটা, ওই জায়গাটা খোলা থাকে, যেখান থেকে সহজেই ট্রেডিং হতে পারে এবং যদি যুদ্ধ লাগে তাহলে যেন সেই SLOC তাকে বন্ধ করে দেওয়া যায়। চায়নারও প্রায় 90% ট্রেড এই SLOCর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। সুতরাং মলদ্বীপের একটা আলাদাই ইম্পর্টেন্স আছে। আর ইন্ডিয়াকে যদি ইন্ডিয়ান ওশেনের ওপর নিজের জোর রাখতে হয় তাহলে মলদ্বীপের সাথে ভালো একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। 2008-এর সময় থেকেই সেখানে আমাদের ইন্ডিয়ান মিলিটারির কিছু পার্সোনেল আছে, যাদেরকে বর্তমান যে মলদ্বীপ সরকার তারা অ্যাকচুয়ালি চায় না যে ইন্ডিয়ার সেই মিলিটারিরা ওখানে থাকুক। এবং বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মেজু এই ইস্যু নিয়েই কিন্তু ক্ষমতায় এসেছেন যে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে প্রথম যে কাজটা তিনি করবেন সেটা হচ্ছে ওই মলদ্বীপের আইল্যান্ড থেকে ইন্ডিয়ার মিলিটারিদের সরিয়ে দেওয়া। আর এখানে চায়নার প্রতি তাদের এই ঝুঁকে থাকাটারও একটা বড় কারণ হলো 2013 সালে যখন মোহাম্মদ নাসেদকে সরিয়ে তারই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে সেখানের প্রেসিডেন্ট করা হয়েছিল, তিনি চায়না সফরে গেছিলেন এবং সেখানে গিয়ে প্রায় $500 মিলিয়ন সহায়তা এবং প্রায় $150 মিলিয়ন একটি লোন পেয়েছিলেন একটি হাউজিং কমপ্লেক্স বানানোর জন্য। 2013 সালে চায়না একটা মেগা প্রজেক্ট শুরু করেছিল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ বিভিন্ন দেশকে তারা তাদের সড়ক পথ, তাদের রেলপথ বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আরো ভালো করার জন্য লোন দিত। আর সেই জালে পড়ে গিয়েছিল মলদ্বীপও। 2013 সালে প্রোগ্রেসিভ পার্টির নেতা আবদুল্লাহ ইয়ামিন সেখানের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং যিনি চায়নাকে তার সবচেয়ে বড় বন্ধু বলে সম্বোধন করেছিলেন। 2018 সালের মধ্যে চায়নার কাছে এই মলদ্বীপের ঋণ হয়ে যায় প্রায় $1.4 বিলিয়ন। 2016 সালে এই আবদুল্লাহ ইয়ামিন আদেশ দিয়েছিলেন মিলিটারি পার্সোনেলদের মলদ্বীপ থেকে বের করে নিতে, কিন্তু ইন্ডিয়া তাতে রাজি হয়নি। এইভাবে মলদ্বীপ আর ভারতের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়। কিন্তু যতই
অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেন মলদ্বীপ চালাক না কেন, ভারত সবসময় মলদ্বীপের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময় যখন লোকজন আর মলদ্বীপে ঘুরতে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সেই সময় যে সংকট তৈরি হয়েছিল মলদ্বীপে, তখন ভারত প্রায় $25 কোটি দিয়েছিল মলদ্বীপকে অ্যাজ আ লোন। শুধু তাই নয়, মলদ্বীপের একটা ওয়াটার প্ল্যান্ট আগুন লেগে টোটালি বিধ্বস্ত হয়ে গিয়ে পড়েছিল এবং সেখানে জল সংকট দেখা দিয়েছিল। তখন ইন্ডিয়া এখান থেকে জল পাঠিয়েছিল মলদ্বীপের মানুষের সাহায্যের জন্য। শুধু তাই নয়, 2023 সালে প্রায় 1.5 লাখ ফিটনেস ইকুইপমেন্টসও ইন্ডিয়া মলদ্বীপকে দিয়েছে। আর 1988-এ যে ঘটনা ঘটেছিল, যা অপারেশন ক্যাকটাস নামে পরিচিত, আপনারা গুগল সার্চ করলে সেই অপারেশন ক্যাকটাসের সম্বন্ধে জানতে পারবেন, সেই বিষয়গুলোকে আজকে মালদ্বীপ ভুলে গেছে। আর যে কারণে ভারতীয়দের মলদ্বীপের বিরুদ্ধে এই বয়কট মলদ্বীপ ক্যাম্পেইন চালানোটা মনে হয় না খুব ভুল কিছু। কিন্তু চায়না যাতে এর ফায়দা তুলতে না পারে এবং ইন্ডিয়াকে ইন্ডিয়ান ওশেনে তাদের যে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটাকে কমানোর জন্য চায়না যে প্ল্যানিংগুলো করে রেখেছে, যাতে সেগুলো কার্যকরী না হতে পারে। মলদ্বীপের বর্তমান সরকার যাতে ভারতের সঙ্গে আবার নতুন করে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে, সেই বিষয়ে আমাদের ভারতের সরকার এবং আমাদের ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই তাদের কিছু প্ল্যানিং আছে। সরকারকে সরকারের মতো করে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। নরমে গরমে মলদ্বীপের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, যাতে ইন্ডিয়ান ওশেনে ভারতেরও দখল থাকে। সেক্ষেত্রে সরকারকে তার দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়াটাই বোধহয় আমাদের ভারতীয়দের সবার আগে প্রয়োজন। কিছুদিন আগেই মোহাম্মদ মেজু যখন ক্ষমতায় আসেন, অন্যান্য প্রেসিডেন্টদের মতো তিনি প্রথমেই ভারত সফরে কিন্তু আসেননি। তিনি গেছেন প্রথম টার্কি এবং তারপর চায়না। যেহেতু এই বয়কট মলদ্বীপের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ানরা মলদ্বীপে যাওয়া ক্যান্সেল করছেন, মোহাম্মদ মেজু পার্সোনালি চায়নাকে রিকোয়েস্ট করছে যাতে চায়না অনেক বেশি বেশি টুরিস্ট মলদ্বীপে পাঠায়। আজকের এই সিচুয়েশনে অলরেডি তাজ গ্রুপ লাক্ষাদ্বীপে ভালো ভালো হোটেল এবং রিসর্ট করার কথা ঘোষণা করে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ইন্টারনেট পরিষেবা পাঠিয়ে দিয়েছেন। লাক্ষাদ্বীপে ইন্টারনেট পরিষেবাকে অনেক উন্নত করার ব্যবস্থা করা হয়েছে। মলদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপ এটা আমাদের প্রায়োরিটি হওয়া উচিত নয়, কারণ শুধু ট্যুরিজমই এটার বিষয়বস্তু কিন্তু নয়। আমাদের জিও পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সটা আছে সেটাকেও জোরদার করতে হবে। মলদ্বীপকেও বুঝতে হবে যে চায়না যদিও তাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো ভালো করার জন্য টাকা দিক, ঋণ দিক, কিন্তু সেই ঋণটা তো তাদের শোধ করতে হবে। এবং মলদ্বীপের আসল বন্ধুকে ইন্ডিয়া না চায়না, সেটাও তাদেরকেই ডিসাইড করতে হবে। ভারতীয়দের ভরসা রাখতে হবে আমাদের ভারতের সরকার এবং অবশ্যই ফরেন মিনিস্টারের ওপর। আশা করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আমার এই কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর দেখা হবে পরের এপিসোডে অবশ্যই নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।